দর্শক, দক্ষিণ এশিয়ার মাটিতে ইতিহাস গড়েছেন বাংলাদেশের সাহসী এক যোদ্ধা। শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান মুয়ে থাই চ্যাম্পিয়নশিপের স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের মোহাম্মদ রাশেদ আলী। বর্তমানে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে যিনি এক অনুপ্রেরণার নাম। দর্শক, আমরা কথা বলবো তার সাথে এবং তার নিজের মুখ থেকে শুনবো তার সফলতার গল্প। আচ্ছা ভাই, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনার এই অর্জনের জন্য। প্রথমে আপনার কাছে জানতে চাবো যে স্বর্ণপদক জেতার মুহূর্তটা কেমন ছিল বা অনুভূতিটা কেমন ছিল? এই এক্সপিরিয়েন্সটা ইটস আনবিটেবল আর কি ভাইয়া, এটা ভাষায় প্রকাশ করার মতন না। আপনি যখন দেশের জন্য ফাইট করে আপনি যখন গোল্ড মেডেল জিতেন, এটার এক্সপিরিয়েন্সটা আসলেই ভাষায় প্রকাশ করার মতন না। একটিতে হচ্ছে আপনি নকআউট জয় পেয়েছিলেন, আর একটিতে হচ্ছে আপনি রায় ভিত্তিক জয় পেয়েছিলেন। জি। তো এই দুটার পার্থক্যটা কি ছিল? সো ফার্স্ট ফাইটটা আমার ওপোনেন্টটা আমার মতন এক্সপিরিয়েন্স ছিল না। আমি তার সাথে একটু মাইন্ড গেম খেলা ট্রাই করেছিলাম, তাকে অনেক ইন্টিমিডেট করা ট্রাই করেছিলাম। সে আমার মনে হয় ইন্টিমিডেট হয়, সেই কারণে আমি ফার্স্ট ফাইটটা খুব আর্লি ফিনিশ করি এবং আমার ওপোনেন্টকে নক আউট করতে সক্ষম হই। আর ফাইনাল ফাইটটাতে আমার ওপোনেন্ট অনেক টাফ ছিল। আমি আমার যথাযথ চেষ্টা করেছি তাকে নক আউট করার, বাট আমি সুবিধা করতে পারিনি, নক আউট করতে পারিনি। তো 3 রাউন্ড ফাইট করার পর আমি হচ্ছে জাজেস ডিসিশনে আমি জয়ী হই। সব সাফল্যের পিছনে কিন্তু কিছু প্রতিকূলতা থাকে। তো এই ধরনের আপনার ক্ষেত্রে ভিসা বা বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন কিনা? শ্রীলঙ্কায় যাওয়ার সময় আমার প্রতিকূলতা, ভিসা নিয়ে কোনো ঝামেলা হয়নি, ইমিগ্রেশনে একটু ঝামেলা হয়েছিল, বাট ভিসা নিয়ে হচ্ছে কোনো ঝামেলা হয়নি। তারপর শ্রীলঙ্কা যাওয়ার পর হচ্ছে আমার প্রতিকূলতা ছিল হচ্ছে আমার ওয়েট কাট করা, কারণ নতুন একটা সিটি, ওখানে যে আপনার আমি কোনো কিছুই চিনি না, আমার ওয়েট চেক করা দরকার ছিল। ওখানে কোনো ফার্মাসিতে হচ্ছে ওয়েইং মেশিন নেই, আমার ওয়েট মাপার জন্য হসপিটালে যেতে হয়। এটা একটা চ্যালেঞ্জ ছিল আমার ওয়েট কাট করা। একদিনে হচ্ছে আমার 3 কেজির মতো কাট করার প্রয়োজন ছিল। সো এটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। বাংলাদেশে মুয়ে থাই কিন্তু এখনও একটি বলতে গেলে অনেকটা নতুন বা সবার কাছে পরিচিত না। জি। তো আপনার কাছে কি মনে হয় যে এই খেলাটাকে আরও পরিচিত করে তোলার জন্য কি করা যেতে পারে? সো এই খেলাটাকে পরিচিত করে তোলার জন্য আমাদের ইভেন্ট করতে হবে, 2 মাস 3 মাস পর পর আমাদের আরও ইভেন্ট করতে হবে। এগুলা হচ্ছে আপনার ব্রডকাস্ট করতে হবে, স্ট্রিম করতে হবে, যেন দেশের মানুষ এটা দেখে। তাহলেই আমার মনে হয় যে এভাবেই এই স্পোর্টটা প্রচার এবং প্রসার হবে, আরও এক্সপোজার পাবে। আচ্ছা, আমরা এবারে আপনি একটু শুরুর গল্পটা শুনতে চাই যে আপনি শুরুটা কীভাবে করেছিলেন আর মানে আজ যেখানে আছেন। আমার শুরুটা হয়েছিল হচ্ছে আমি ছোটোবেলা থেকে অনেক অ্যাকশন মুভিজ দেখতাম, ব্রুস লির মুভি, জ্যাকি চ্যানের মুভি, তারপর স্কট অ্যাটকিন্স একটা অ্যাকশন হিরো আছে, ওর মুভিজ হচ্ছে আমি অনেক দেখতাম। সো তখন থেকে আমার এই কমব্যাট স্পোর্টসের প্রতি একটা ঝোঁক তৈরি হয়। তো আমি আমার বাসার পাশে একদিন একটা দোকানে ফ্লেক্সি লোড করতে গিয়ে দেখি যে ছোটো একটা ভিজিটিং কার্ড রাখা, ওখানে হচ্ছে ব্রুস লির ছবি দেওয়া এবং তারা ওখানে কিক বক্সিং শেখায়। সো ওভাবে হচ্ছে আমার মার্শাল আর্ট জার্নি শুরু। আমার প্রথম কোচ ছিলেন মিস্টার মামুনুর রশিদ, তার হাতে হচ্ছে আমার মার্শাল আর্টের জার্নি শুরু। তার সাথে আমি জিত কমান্ডো প্রশিক্ষণ শুরু করি। এরপর হচ্ছে আমি আমার মুইতে ট্রেনিং শুরু করি, আসিফ মাহমুদ। আর এখন আমার কারেন্ট কোচেস হচ্ছে ইয়াসান হাসিন ভাই, তারপর এডওয়ার্ডো আলকানজারে। এখন আমি বর্তমানে তাদের সাথে ট্রেনিং করছি এবং আমার সাফল্যের পিছনে তাদের ভূমিকা অনেক। আচ্ছা, বাংলাদেশ থেকে আপনি যেভাবে গেলেন বা যাদের মাধ্যমে গেলেন, তারা কিভাবে আপনাকে সহযোগিতা করেছে? বাংলাদেশ থেকে হচ্ছে এটার একটা কোয়ালিফিকেশন হয়, এটা ইভেন্টটি আপনার হোস্ট করে হচ্ছে এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট এবং WBC মুয়ে থাই অফ বাংলাদেশ। ওরা হচ্ছে এই কোয়ালিফায়ার জিনিসটা ওরা হোস্ট করে। তারপর আমি ওখানে যাই, কোয়ালিফাই করি, অ্যান্ড দেন ওরা হচ্ছে আমাকে পাঠায় শ্রীলঙ্কাতে ফাইট করার জন্য। ওরা আমাকে অনেক হেল্প করেছে, আমার প্রসেসটা অনেক স্মুথ করে দিয়েছে দেশে বাইরে যাওয়ার জন্য। প্লাস ওরা হচ্ছে আমাকে পার্সিয়ালি স্পন্সর করেছে আমার এয়ার টিকেট, আমার
এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট, তারপর আপনার WBC মুয়াই থাই বাংলাদেশ এবং আমার আরেকটা যে মেইন স্পন্সর রোয়ার, সো ওরা হচ্ছে আমাকে স্পন্সর করেছে। আপনার এই যাত্রাটাকে আমার আরও সহজ করে দিয়েছে। আপনার এটা মানে টোটাল কত দিনের জার্নি ছিল? শ্রীলঙ্কা টুর্নামেন্ট ছিল হচ্ছে 18 থেকে 20 তারিখ পর্যন্ত। আমি শ্রীলঙ্কা যাই হচ্ছে 16 তারিখ, তারপর আর ব্যাক করি হচ্ছে 23 তারিখে ঢাকায়। বাংলাদেশের হয়ে আসলে কিন্তু আপনিই প্রথম, মানে এর আগে তো কেউ জেতেনি। প্রথম যদি বলতে হয় তাহলে বলতে হবে হচ্ছে WBC মুয়াই থাই থেকে কেউ এখন পর্যন্ত, আমি পেয়েছি গোল্ড, বাট আমার দুইজন পেয়েছে। সো 71 কিলোগ্রামে হচ্ছে আমি এবং 91 কিলোগ্রামে হচ্ছে আমার আরেকটা ট্রেনিং পার্টনার ছোটো ভাই, ওর নাম হচ্ছে রাইফ হাসান। ও হচ্ছে 91 কেজিতে আপনার গোল্ড মেডাল পেতে সক্ষম হয়। আচ্ছা ভাইয়া, আমরা শুনেছিলাম যে আপনি থাইল্যান্ডে যাওয়ার ক্ষেত্রে একবার ভিসা জটিলতায় পড়েছিলেন। হ্যাঁ, থাইল্যান্ড হচ্ছে মুয়াই থাইর বার্থ প্লেস। এখানে সব ফাইটারদের ইচ্ছা থাকে হচ্ছে থাইল্যান্ডে গিয়ে ট্রেনিং করা। সো 2024-এর শেষের দিকে আমিও প্ল্যান করি থাইল্যান্ডে যাব, একটু ফাইট ক্যাম্প করে টোরে তারপর ফাইট করার প্ল্যান ছিল, প্রো ফাইট করার প্ল্যান ছিল আমার থাইল্যান্ডে। বাট আমি একটা বাজে একটা ট্রাভেল এজেন্সির খপ্পরে পড়ে আমার একটু জটিলতার কারণে হচ্ছে আমার থাইল্যান্ডের ভিসা রিজেকশন হয়। আচ্ছা, আপনাকে যদি বলি যে ব্যক্তিগতভাবে আপনার অনুপ্রেরণা কে ছিল বা কারা ছিল? সো ব্যক্তিগতভাবে আমার অনুপ্রেরণা বলতে গেলে লাইক আরও মুয়াই থাই ফাইটার আছে, আমি ওদেরকে ফলো করি। কিক বক্সার আছে যাদেরকে আমি ফলো করি, আপনার মারাদ গ্রিগোরিয়ান, চিঙ্গিজ আলাজভ, রক ট্যাং, সুপারবন, তাওয়ানচাই, এরা হচ্ছে সবাই মুয়াই থাই ফাইটার, কিক বক্সিং ফাইটার। সো ওদেরকে বলতে পারেন ওরা হচ্ছে আমার ইন্সপিরেশন, আমি ওদের ফলো করার চেষ্টা করি। আচ্ছা, আপনি একজন ট্রেনার হিসেবে কিন্তু নতুন প্রজন্ম যারা তাদেরকেও ট্রেন করছেন। জি। এই পর্যন্ত আনুমানিক কতজনকে ট্রেন করেছেন বা করছেন? আমি ট্রেনিংয়ের এই ইন্ডাস্ট্রিতে আছি প্রায় 8-10 বছরের মতন। সো আমি অসংখ্য মানুষকে ট্রেনিং করিয়েছি, এটা আসলে আমি কাউন্ট করতে পারবো না। অসংখ্য স্টুডেন্ট আছে আমার, দেশি বিদেশি। তাদেরকে যখন ট্রেন করিয়েছেন, মানে কি মনে হয় যে আমাদের দেশের যে তরুণ প্রজন্ম তাদের এটার প্রতি আগ্রহটা কেমন, বা তার এটা নিয়ে কোনো বড় লক্ষ্য আছে কিনা, মানে কীভাবে দেখছে তার? ম্যাক্সিমাম আমি হচ্ছে যাদেরকে ট্রেনিং করিয়েছি তাদের অবজেক্টিভ হচ্ছে মেইনলি ফিটনেস, কিছু কিছু মানুষের হচ্ছে সেলফ ডিফেন্স, আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে স্পোর্টটা শিখতে চায়, লাইক যারা ফাইটার হতে চায়, ওরা খুব সিরিয়াস স্পোর্টটা নিয়ে। সো এটাই আমার মনে হয় তরুণ প্রজন্ম এই স্পোর্টটাতে আসলে ওরা আরও বেটার হিউম্যান বিইং হবে, ওদের মধ্যে ওরা আরও ডিসিপ্লিনড হবে। সো এটা ওদেরকে হেল্প করবে। লাইক আপনারা যারা ফাইটার আছেন, আপনাদের কোনো ফিক্সড রুটিন আছে কিনা যে এভাবে চলতে হয় সারাদিন? কিছু রুটিন আছে, যেমন হচ্ছে আপনার ডায়েটটা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হয়, কোনো কিছু উল্টাপাল্টা খাওয়া যাবে না। তারপর লাস্টে ওয়েট কাটার সময় হচ্ছে আপনার পানিও হচ্ছে মেপে মেপে খেতে হয়। সো এটা একটা বিষয়। আর আপনাকে হচ্ছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত হচ্ছে আপনাকে ওয়ার্কআউট করতে হবে, ট্রেনিং করতে হবে আপনার ফাইট ক্যাম্পের জন্য। ইটস ভেরি স্ট্রিক্ট আর কি। আমাদের নতুন যারা তরুণ প্রজন্ম আছে তাদের জন্য আপনার বার্তা কি হতে পারে? তরুণ প্রজন্মকে আমি বলবো যে হচ্ছে ওরা যেন আরও কমব্যাট স্পোর্টসের প্রতি আগ্রহ দেখায়, কারণ এটা ইটস এ লাইফস্টাইল। ওরা হচ্ছে এখানে অনেক বেনিফিট আছে কমব্যাট স্পোর্টসের, ওরা আরও ডিসিপ্লিন হবে, বেটার হিউম্যান বিইং হবে, ওরা সেলফ ডিফেন্স শিখবে, নিজেদেরকে ডিফেন্ড করতে পারবে। এখন তো দেশের পরিস্থিতি খুব খারাপ, সো সেলফ ডিফেন্স ইটস লাইক ভেরি ক্রুশাল, রাইট? আচ্ছা, আপনার পরবর্তী লক্ষ্য সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন। আমার এখন লাইক আমি তো কয়েকদিন আগে হচ্ছে ফাইট করে এসেছি, এখন নেক্সট 2 উইকস হচ্ছে আমি রিকভার করতেছি, যা ইনজুরিজ আছে আমার এগুলা ঠিক করতেছি। আর তারপর যদি আমি লাইক নেক্সট 2 মান্থসের মধ্যে কোনো ফাইটের অপরচুনিটি পাই, আমি চেষ্টা করব ওটাতে অংশগ্রহণ করার। আচ্ছা, আমরা একটু যেহেতু বলছিলেন যে ইনজুরিজ, এই বিষয়ে একটু আসি যে কেমন ইনজুরি ফেস করতে হয়। সো কমব্যাট স্পোর্টটা এখানে রিস্ক আছে, এখানে ইনজুরিজগুলো হচ্ছে অনেক সিভিয়ার হতে পারে। আপনার যেমন ব্ল্যাক আইজ, তারপর নাক ভেঙে যাওয়া, তারপর ব্রুজেস, এগুলো হচ্ছে নর্মাল।
আপনি যখন হচ্ছে শ্রীলঙ্কায় গেলেন, জি জি। তো সেখানে কি তারা কোনো এক্সট্রা রুটিন চার্ট বা এই ধরনের কিছু দিয়েছিল কিনা? না না, এখানে রুটিনটা হচ্ছে আপনার রুটিনটা আপনার সম্পূর্ণ নিজের কাছে। আপনি যদি এখন লেটসে আমার তেল মশলা এসব খাওয়া মানা, বাট আমি যদি এটা খাই তাহলে হচ্ছে আমি নিজের সাথে নিজে চিট করতেছি। আপনার এটা ওয়েট কাটার সময় এটা আপনারই কষ্ট করে এটা বডি থেকে বের করতে হবে। সো রুটিনটা আসলে আপনার নিজের কাছেই, আপনার নিজেকে নিজের চেকে রাখতে হবে। আচ্ছা, আপনার সারাদিনটা কিভাবে কাটে এটা যদি আমাদেরকে বলতেন। আমি সকালে ঘুম থেকে উঠি হচ্ছে আপনার 7-8টার দিকে। তারপর আমার মাঝে মধ্যে হচ্ছে প্রাইভেট ট্রেনিং থাকে, সো আমি প্রাইভেট ট্রেনিং করাই। ওটা করি, এসে বাসায় এসে মেবি হচ্ছে আপনার ব্রেকফাস্ট করি। তারপর আমি আবার জিমে যাই, আমার নিজের ওয়ার্কআউট করি। তারপর বাসায় এসে একটু রেস্ট করি, লাঞ্চ করে তারপর আমি একটু ঘুমাই। তারপর আবার বিকালের দিকে হচ্ছে আবার প্রাইভেট ট্রেনিং থাকে। তারপর প্রাইভেট ট্রেনিং শেষ করে হচ্ছে ভ্যাঙ্কুইশে হচ্ছে আমার গ্রুপ সেশন নিতে হয়। এটা শেষ করে বাসে যেয়ে আমি ডিনার নিই, তারপর আমি ঘুমিয়ে যাই। এটাই আমার ডেইলি রুটিন। আপনার কি মনে হয় যে এখন অন্যান্য খেলাধুলার পাশাপাশি যে মুয়ে থাইটা রয়েছে, এটা কি আমাদের বাংলাদেশে আস্তে আস্তে কি পরিচিতি বাড়ছে? মুয়ে থাই এটা খুব এন্টারটেইনিং একটা স্পোর্টস, কারণ এখানে হচ্ছে আপনার পাঞ্চ, কিক, এলবোজ, নিজ সব কিছু আছে। ইটস এ ভেরি এন্টারটেইনিং স্পোর্টস, আর এটা ওয়ার্ল্ডে অনেক পপুলার। সো আমার মনে হয় বাংলাদেশে এরকম আপনার ইভেন্ট করতে থাকলে এই স্পোর্টের পপুলারিটি অনেক বাড়বে। কেউ যদি একদম মানে জিরো থেকে শুরু করতে চায়, একটা বেসিক পর্যায়ে আসতে কেমন স্ট্রাগল করতে হয় বা কতদিন? সো এটা হচ্ছে ব্যক্তিভেদে নির্ভর করে। লাইক কেউ যদি অনেক কুইক লার্নার হয় তার শিখতে 3 মাসও লাগতে পারে, আবার কেউ যদি আস্তে আস্তে ক্যাচ আপ করে তাহলে হচ্ছে তার 1 বছরও লাগতে পারে। সো এটা আসলে আপনার পার্সন টু পার্সন ভ্যারি করে। ওই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন ছিল যে জেতার পরে যখন জাতীয় পতাকা আপনি তুলে ধরলেন? আমি ফাইট করার সময় হচ্ছে পতাকা শরীরে নিয়ে তারপর হচ্ছে রিংয়ে প্রবেশ করি। তারপর আবার ফাইট শেষ হওয়ার পরে হচ্ছে কর্নারম্যানরা হচ্ছে আমাকে আমার দেশের পতাকা দেয়। সো ওটা হচ্ছে আমরা এভাবে পিছনে র্যাপ করে রাখি। সো ফাইট জেতার পরে হচ্ছে এটা জাতীয় পতাকার প্রতি একটা সম্মান প্রদর্শন আর কি বলতে পারেন। আপনার এখন বর্তমানে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি আমাদের একটু সংক্ষেপে বলতেন। সো আমার এখন ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সেম, আপনার ট্রেনিং করা এবং কোনো ভালো ফাইটের অপরচুনিটি পেলে ওখানে যাওয়া, কম্পিট করা এবং জিতে দেশে ফেরা। বাংলাদেশ থেকে যারা এখন শিখছে বা ট্রেন করছে, তারা যদি আন্তর্জাতিক পর্যায়ে যদি অংশগ্রহণ করতে চায়, তাদের কি করণীয় বা কিভাবে সুযোগটা পাবে, অপরচুনিটিটা? আমার তাদের প্রতি সাজেশন থাকবে ভালো মতো তাদের ট্রেনিং করতে হবে, খুব কঠোর পরিশ্রম করতে হবে। আর তারা যদি ইন্টারেস্টেড হয় তাহলে WBC, মুয়ে থাই বাংলাদেশ, তারপর এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট তাদেরকে সুযোগ করে দিবে অবশ্যই। আপনার এই সম্পূর্ণ জার্নিটাতে আমি শ্রীলঙ্কার কথা বলছি, এর আগে আপনি থাইল্যান্ডে গিয়েছিলেন, তো এই সম্পূর্ণ জার্নিটাতে আপনার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মুহূর্ত কোনটা ছিল? চ্যালেঞ্জিং মুহূর্তটা হচ্ছে আপনার লাইক আমরা যারা অ্যাথলিট, আমাদের ডায়েট তারপর ট্রেনিং এগুলোর পেছনে হচ্ছে অনেক হয়, অনেক কস্ট হয়। সো যদি না নিজের কোনো স্পন্সর থাকে তাহলে আপনার নিজের কস্ট হচ্ছে নিজেরই বেয়ার করতে হয়। আপনি বলছিলেন যে নিজেকে নিজে সেলফ ফিন্যান্স করা, হ্যাঁ, সেলফ ফিন্যান্স করা এটাই সবচেয়ে বড় জি রাইট প্রতিকূলতা। জি। আচ্ছা, এখন এই যে স্পন্সরের কথা বললেন, মানে এটা নতুন যারা বাইরে অংশগ্রহণ করতে চায় তারা কিভাবে এটা ম্যানেজ করবে? এই জন্য হচ্ছে আমার অ্যাডভাইস থাকবে আপনার নিজেকে লাইক ওদের কঠোর পরিশ্রম করতে হবে, ওদের ফাইটে হার্ট অ্যান্ড সোল লাইক চেষ্টা করে ফাইট করতে হবে এবং ওরা যদি জিতে তাহলে হচ্ছে ইভেন বেটার। আর হচ্ছে ওদের নিজেকে আপনার এমনভাবে ক্যারি করতে হবে যেন স্পন্সররা হচ্ছে ওদেরকে স্পন্সর করতে আগ্রহী হয়। লাইক সবসময় ক্লিন থাকা, নিজেকে ওভাবে মেনটেন করা, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা। সো এগুলো দেখলে হচ্ছে স্পন্সররা বেশি আগ্রহী হয় স্পন্সর করাতে। ট্রেনিং ক্যাম্পের মধ্যে এরকম হয়, লাইক আমাদের ফাইটের থেকে আমার কাছে সবচেয়ে বেশি ভয় যেটা লাগে হচ্ছে আমাদের ট্রেনিং ক্যাম্প ফাইটের আগে, যেটা হচ্ছে ট্রেনিংটা হচ্ছে খুব টাফ থাকে, অনেক গ্রুয়েলিং থাকে। সো
এই সময়গুলো হচ্ছে খুব চ্যালেঞ্জিং আর কি ট্রেনিং ক্যাম্পটা। আমাদের হচ্ছে মানে আমাদের দেশে যেগুলো খেলাধুলা প্রচলিত আছে সেগুলোর মধ্যে কিন্তু এই ফাইটিংয়ে কিন্তু মানে ইনজুরি হওয়ার কিন্তু চান্সটা একটু বেশি বা একটু চ্যালেঞ্জিং। তো এক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের ফ্যামিলি সাপোর্ট করে না। তো আপনার ফ্যামিলি থেকে আপনি কি এই সাপোর্টটা পেয়েছেন নাকি? আমার ফ্যামিলি থেকে হ্যাঁ, আমার ফ্যামিলি আমাকে যথাসাধ্য সাপোর্ট করে। আমি আল্লাহর রহমতে আমার এখন পর্যন্ত কোনো বাজে ইনজুরিজ হয়নি। আমার মনে হয় আমি আরও 3-4 বছর কমপ্লিট করতে পারবো। এটাই হচ্ছে আমার প্ল্যান। হ্যাঁ, আপনি তো এটাকে ফুল টাইম প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন। জি। তো এক্ষেত্রে ফ্যামিলি কি কখনো বাধা দিয়েছে? সো ফার্স্টের দিকে যখন হচ্ছে আমি স্টার্ট করি তখন আমার প্যারেন্টস হচ্ছে চাইনি যে আমি এটা কন্টিনিউ করি, কিন্তু পরে আস্তে আস্তে তারা যখন দেখলো এটা থেকে আমার আর্নিং আসা শুরু হয়েছে, আমি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা শুরু করেছি, সো তখন তারা এটা মেনে নিয়েছে আর কি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সফলতার গল্প আমাদের সাথে শেয়ার করলেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা আমাদেরকে জানালেন। আশা করি ভবিষ্যতে আপনার সাথে আরও কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আপনার এত দূর কষ্ট করে আসার জন্য এবং আমার জার্নিটা সবার সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.